আজ শোনাবো রিমা বিশ্বাসের লেখা গল্প সাউলির প্রেমিক। টিপ টিপ ঘাম হচ্ছিল এটিএমে এসে, হাত কাঁপছে। এরকমই হয়, কি জানি কেন। দুদিন আগে অনলাইন শপিং করতে গিয়ে পিন ভুল করে বার কয়েক, তারপর লক হয়ে গেছে অনলাইন ট্রানজ্যাকশন। ব্যাংকে এসে কথা বলার পর ওরা এসে নতুন পিন সেট করে দিয়েছে। সাউলি এখন এটিএমে এসেছিল টাকা তুলতে। বাবা বলে দিয়েছেন নিজে নিজে কাজগুলো সারবে। তুমি বড্ড মাথা মোটা একটা মেয়ে, তোমায় নিয়ে আমার একটাই চিন্তা, তুমি একদিন আমাদের পথে বসিয়ে না ছাড়ো। কথাগুলো মনে পড়তে আরও নার্ভাস লাগছে। কিছুতে পিন মনে রাখতে পারে না। মোবাইলে ভেবেছিল লিখে রাখবে, কিন্তু নিজের উপর বিশ্বাস আনার চক্করে তাও আর করেনি। কেন যে হয় এরকম। এইবারেও লক হয়ে গেল এটিএম কার্ডটা। ঘামছে সাউলি। বাবা অফিস থেকে সোজা ইলেকট্রনিক্সের শোরুমে থাকবে। একটা ল্যাপটপ কেনার কথা বলেছিল। এই যা ঝামেলা পাকালি, তা ঠিক করতে এখন আমাকে সব কাজ ফেলে ছুটতে হবে। এক এক সময় মনে হয় গেল জন্মে অনেক পাপ করেছিলাম, নইলে এমন হেনস্থা কেন হতে হয় সব ব্যাপারে। কথাগুলো শুনে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছিল ওর জন্যই এত সমস্যা বাবার জীবনে। অথচ নিজের উপর সাউলির যদি ছিটে ফোটা ভরসা থাকে। কি যে একটা জড়তা আর ভয় পেঁচিয়ে থাকে সবসময়। মনে হয় পারবে না, ওর দ্বারা সত্যি কিছু হবে না। কেউ ওর হয়ে কাজগুলো করে দিলে ভালো হতো। নিজের চাইতে কেন যেন অপরের উপর ভরসা করতে বেশি ভালো লাগে। ছোট থেকেই এমন। বোর্ডে লেখা টিচারের নোট সোজাসুজি না লিখে সাউলি পাশের মেয়েটার খাতা দেখে তুলত। বায়োলজি পরীক্ষায় একবার আঁকতে দিয়েছিল স্নায়ুকোষ, অর্থাৎ নিউরন। সাউলি খুব সুন্দর করে আঁকছিল, কিন্তু দেখলো পাশে বসা মেয়েটা আঁকছে নেফ্রন, অর্থাৎ কিডনির কোষ। একবার প্রশ্নপত্রটা চেক করলো সাউলি, আর কি অদ্ভুতভাবে ও দেখলো প্রশ্নপত্রে নেফ্রন দেওয়া আছে। সঙ্গে সঙ্গে নিজের আঁকা ছবি কেটে ও পাশের মেয়ের খাতায় আঁকা আর ওর আচমকা প্রশ্নপত্রে নিজের ভুল বের করা ছবিটা আঁকলো। খুব আনন্দ ছিল যে একটা ভুল করা থেকে নিজেকে আটকাতে পেরেছি, অর্থাৎ ইন্টেলিজেন্সের দিকে এক ধাপ এগোচ্ছে। আর তখনই দেখলো পাশের মেয়েটা গলা ফাটিয়ে কাঁদছে স্কুলের গেটের কাছে। মেয়েটার বাবা এসেছিল ওকে নিতে। ভদ্রলোক বলছেন, ঠিক আছে, কত নাম্বার ছিল? বাবা, আমি ভুল আঁকলাম কি করে? হাতে চেটো ঘামতে শুরু করেছিল সাউলির। ব্যাগ খুলে পেন পাউচের ভিতর থেকে প্রশ্নপত্র বের করে দেখেছিল নিউরন আঁকতেই বলা হয়েছে। তবে ও কি করে নেফ্রন দেখলো? ঠিক করেও ভুল করলো। পাশের বেঞ্চের বসা মেয়েটার মতন কান্না পায়নি, যদিও ভয় হয়েছিল বাবা প্রশ্নপত্র চেক করে। এই ভুলটা তো আগের থেকে জেনে গেল সাউলি। বাবা প্রচণ্ড রাগ করবে, বকাবকি যদি মারে। ইয়েস, ব্যাংক কর্মী ওর মুখের দিকে চেয়ে। উইথড্রল স্লিপ হাতে চুপ করে বসে থাকে। অঙ্কটা ধীরে ধীরে বসালো। ক্যাশ তুলে যেতে হবে, বাবা শোরুমে ওয়েট করবে। টাকা তুলে গাড়িতে উঠে একটা লম্বা শ্বাস টানলো। গাড়ি চালানোর না শখ আছে না নেশা, কিন্তু ট্রেনিং স্কুলে ভর্তি করিয়ে বাবা অনেক টাকা খরচ করে গাড়ি চালানো শিখিয়েছেন। মা প্রথমে বলেছিলেন, ও যা মেয়ে, ওকে দিচ্ছ গাড়ি চালাতে, ও অ্যাক্সিডেন্ট বাঁধিয়ে না বসে। বাবা বলেছিলেন, আমার যা টাকা সম্পত্তি তা গুছিয়ে রাখার দায়িত্ব ওকেই নিতে হবে, তার জন্য সব কিছুই শিখতে হবে। আর গাড়ি চালাতে যদি মাথার দরকার হতো, তবে সব ড্রাইভারকে আগে ইঞ্জিনিয়ারিং পাশ করতে হতো। বাবার হিসেবে মাথা মোটারাও গাড়ি চালাতে পারে। ট্রাক ড্রাইভার, লরি ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার হতে গেলে বিরাট মেধার দরকার পড়ে না? এ কথাটায় কেন যেন একটা ভরসা পেয়েছিল সাউলি। মনে হয়েছিল ওরা যদি পারে তবে সাউলি নয় কেন? সাউলি লেখাপড়া জানে। 10 পাস করার পর 8 কলেজে ভর্তি হয়ে সেখানে পড়াশোনা করেছে। সাউলির সৃজনশীল দিকটা ভালো। 9 বছর বয়স থেকে গান শিখছে, তাই নিজেকে সে সবসময় ট্রাক ড্রাইভারের চাইতে বুদ্ধিমান মনে হয়েছিল। ড্রাইভ করছিল ভালোই। হঠাৎ মাথার ভিতর এটিএম লক হওয়ার কথাটা আসতে কপাল ঘামতে শুরু করলো। বুকটা ভারী হয়ে গেল। বাবা আবার বিরক্ত হবে, আবার বলবে, তোকে নিয়ে আর পারি না, এ যে মহা মুশকিলে ফেলে দিলি। তুই কি একটা কাজও শান্তিতে করতে পারিস না?
গাড়ি সিগন্যালে দাঁড় না করিয়ে ছুটছিল। সামনে এসে পড়ল মোটর বাইক। জোরে ব্রেক কষার আগেই ধাক্কা। হেলমেটটা শুধু গড়িয়ে পড়তে দেখা গেল। কিছুক্ষণের জন্য কিছু শুনতে বা দেখতে পাচ্ছিল না শাওলি। হাত পা কেমন অবশ। হুঁশ এলো গাড়ির জানালার কাছে টোকার শব্দে। আক্রোশে 4-5 জন। থরথর কাঁপুনি সারা শরীর কাবু করে ফেলেছে। কোনো রকমে গাড়ি থেকে নামতে একটা মোটা চেহারার লাল চেক শার্ট পরা লোক চোখ গোল গোল করে বলল, গাড়িটা আপনার হতে পারে, সড়কটা তো আপনার নয়। একজন মহিলা বলল, উনি মনে করছেন রাস্তাটা ওনার বাবা ওনার নামে লিখে দিয়েছেন। ট্রাফিক পুলিশ এসে হাজির। কি ম্যাডাম, সিগন্যাল ব্রেক করে ছুটছিলেন? আপনার স্পিড 60-এর উপর ছিল জানেন? চালান কাটবো? বুক ধরপড় শুরু। যার অ্যাক্সিডেন্ট হয়েছে লোকজন তাকে তুলে পুলিশের গুমটিটাই নিয়ে তুলেছে। কাঁপা গলায় শাওলি বলল, উনি বেশি ইনজিওর্ড হননি তো? প্লিজ ওনাকে একবার দেখুন। ভিড় সঙ্গে পুলিশ নিয়ে শাওলি এগিয়ে যেতে দেখলে একটা বেঞ্চের উপর সে বসে হাত তুলে বলল, প্রাণে বেঁচে গেছি। তারপর হাত কপালে ঠেকিয়ে বলল, এখনো গোটা আছি, নইলে আজ ভোগান্তি ছিল কপালে। কিন্তু আমার বাইক যা ড্যামেজ হয়েছে এতে কম করে 1010 লাগবে। আপনি টাকাটা পে করে দিন, আমি কোনো কমপ্লেন করব না। ভিড় বলল, কেন করবেন না? এদের এভাবে ছেড়ে দিয়েই আপনারা বাড়িয়ে দেন। ছেলেটি বলল, দাদা আমি খেটে খাওয়া মানুষ, কে কোর্ট কেসে হেয়ারিংয়ে সময় বের করে যাবে বলুন তো? শাওলির মোবাইল বাজছিল। দেখলো বাবার ফোন। বাবার নাম দেখতেই আরও নার্ভাস লাগলো সে সময়। সামান্য টাকা তুলে শোরুম পর্যন্ত আসতে যে এত সব ঘটে গেছে তা শুনলে বাবা আর আস্ত রাখবে না। কত যে ফ্রাস্ট্রেশন ওগড়াবে তার ঠিক নেই। যা টাকা তুলেছে তা থেকে একে 10,000 দিলে ল্যাপটপ হবে না। পুরো দিনটা নষ্ট হওয়ার জন্য বাবা আরও রাখবে। সে ব্যস্ত মানুষ, অনেক উঁচু পদে কাজ করে, আর এত সব শোনার সময় কোথায়? কিছুটা ব্যস্ত হয়েই শাওলি বলল, আপনি আমার গাড়িতে আমার সঙ্গে চলুন, আমি অত টাকা সঙ্গে নিয়ে আসিনি। অনলাইন দিয়ে দিন, ট্রাফিক পুলিশ বললেন। অনলাইন মানে আমার একটু সমস্যা আছে। বাহ, বাহানা শুরু, ভিড় বলল। গলা শুকিয়ে আসছিল শাওলির। বাবা আবার ফোন করছে। শাওলি ফোন ধরলে উনি মেজাজ ধরে রাখতে পারলেন না। কোথায় তুমি? এত দেরি? কি মনে করো আমি তোমার জন্য সারাটা দিন বসে থাকবো? আর ফোন ধরছো না কোন সাহসে? মাথা কাজ করছিল না। এত ভিড়, ভিড়ের আক্রোশ, ওকে হেনস্থা করে আনন্দ, ওর খিল্লি উড়িয়ে উল্লাস। ছেলেটির ভাঙা গাড়ি, ট্রাফিক পুলিশের বিরক্তি। আমি অ্যাক্সিডেন্ট করেছি বাবা। হোয়াট? উনি তীব্র চিৎকারে কথাটা উচ্চারণ করলেন। আমি ঠিক আছি, কিন্তু তুমি ঠিক আছো তো বুঝতেই পারছি, যখন তুমি ফোন রিসিভ করে কথা বলছো। কি করলে তাই বলো। কিছু হয়নি কারো, একজনের ড্যামেজ হয়েছে, তা মিটিয়ে দিলেই হবে। আমি তাকে সঙ্গে করে আনছি। ও হো ইডিয়েট, ওখানেই মিটিয়ে দাও আবার। কি ভেবে বাবা বললেন, আচ্ছা সঙ্গে আনো। বিনীতভাবে হাত জোড় করে শাওলি বলল, দেখুন আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে, কিন্তু আমি তার জন্য ওনার ক্ষতিপূরণ দিতেও রাজি। শুধু উনি আমার সঙ্গে চলুক এইটুকু রিকোয়েস্ট করছি। ছেলেটির হয়তো মায়া হলো, বলল, ঠিক আছে চলুন। মোটর বাইক ওখানেই একপাশে পুলিশি হেফাজতে রেখে সে গাড়িতে উঠে পড়ল। আই এম এক্সট্রিমলি সরি, আসলে হুট করে কী যে হয়ে গেল। আপনার নামটা কি জানতে পারি? ইন্দ্র। প্লিজ টু মিট ইউ ইন্দ্র। ওয়াজ ইট প্লিজেন্ট মিটিং? এবার হেসে ফেলে শাওলি। কথায় কথায় রাস্তা পার হয়ে যায় আর শোরুমের কাছে আসতে হার্টবিট বেড়ে যায় আবার করে। শাওলি বাবাকে বলে, ইন্দ্র আমার সঙ্গে খুব কোঅপারেট করেছেন। আমার কাছে অত ক্যাশ ছিল না, 10,000 টাকা ওনাকে অনলাইনে পেমেন্ট করে দিলে ওর সুবিধা হয়। ইন্দ্র হাসি মুখে শাওলির বাবার দিকে চেয়ে বলল, নাম্বারটা বলবো? শাওলির বাবা বিরক্ত আর সন্দেহের এক বিরল মিশ্রণে ইন্দ্রের দিকে তাকিয়ে বললেন, 5-এর একটা পয়সা বেশি দেব না। তোমরা গাড়ি দেখলে উল্টোপাল্টা হাঁকো, তাই না? কি বলছেন কি আপনি? আমি কি কোনো জিনিস সেল করতে এসেছি যে আপনি দরাদরি করছেন? চুপ করো বাবা। গলা কেঁপে যায় শাওলির, চোখ জ্বালা করে ওঠে।
চুপ করো তুমি, একটা ইডিয়েট মেয়ে কোথাকার। একটা কমন সেন্স পর্যন্ত নেই। লাইফে আগে বাড়বে কি করে? দেখুন, আপনাদের পার্সোনাল ব্যাপার নিয়ে আমি ইন্টারেস্টেড নই, কিন্তু আমার যা ড্যামেজ হয়েছে তা কি করে 5,000 টাকায় রিপেয়ার হবে? তোমার গাড়ির দাম কত যে রিপেয়ার করতে অত লাগবে? চালাকি মেয়ে মানুষ দেখে করতে পারো, আমায় বোকা বানিও না। শাওলির অপমানে মাথা কাটা যাচ্ছিল। ছেলেটা ওকে সাহায্য করার জন্য এলো। ও সহযোগিতা না করলে শাওলি এখনও ওই ভিড়ে ফেঁসে রয়েছে, অথবা পুলিশ কেস দিয়ে দিয়েছে। বলল, উনি যা বলছেন তা দিয়ে দিলেই বা কী অসুবিধা বাবা? আজ নয় আর ল্যাপটপ কিনলাম না। পকেট থেকে 500 টাকার 10টা নোট গুনে গুনে ইন্দ্রর হাতে দিয়ে শাওলির বাবা বললেন, এই নাও, অনেক পেয়েছো মনে করে এখন সন্তুষ্ট হও। ইন্দ্র তীব্র দৃষ্টিহীনে বলল, আমাদের কালচার আমায় পারমিশন দেয় না, নইলে আপনার এই অসভ্যতামির উত্তর খুব ভালোভাবে আমি দিতে পারতাম। শাওলির দিকে একবার রাগত দৃষ্টিতে তাকিয়ে ইন্দ্র হনহনিয়ে চলে গেল। শাওলির মনে হলো ও আর নিজের সঙ্গেই বুঝি চোখ মেলাতে পারবে না। বাড়িতে ফেরা পর্যন্ত ইন্দ্র ভর করে রইল। মনে হলো যদি একটিবার দেখা হতো তবে টাকাটা দিয়ে দিত শাওলি। রাস্তায় কত লোকের সঙ্গেই তো দেখা হয়, কারো কারোর সঙ্গে আলাপ পরিচয় হয়, কারো কাছ থেকে উপকারও পেয়ে থাকে মানুষ। যেমন খুচরো না থাকলে কেউ হয়তো তা দিয়ে দিল, সামান্য গঙ্গা জল ভরতে গিয়ে হয়তো স্নানরত কেউ জল ভরে দিল, কেউ হয়তো খুঁজে না পাওয়া ঠিকানা বাতলে দিল, কেউ দিয়ে দিল হারিয়ে যাওয়া দরকারি ডকুমেন্টস। কিন্তু এরা আর ফিরে আসে না জীবনে, একটা ঝলক দেখে অদৃশ্য হয়ে যায় চিরতরে। এরকম কত মানুষের জীবনেই কত মনে রাখার মতন মানুষ তো আছেন, যারা কখনো তুচ্ছ কখনো গুরুত্বপূর্ণ উপকার করে হারিয়ে গেছেন কোথাও। ইন্দ্রকে যদিও সেই দলের ভিতরে দেখতে চাইছিল না শাওলি, বড় ইচ্ছে ছিল একবার সামনে থেকে দেখে মাপ চেয়ে নেয়। ইন্দ্র ওকে ভুল বুঝে ওকে চালাক বা ছল ভাবুক চায় না শাওলি। একজনের ভালো মানুষই যেমন সত্য, তেমনি অপরজনের সততাও যে খাঁটি, এ বোঝানো যেন খুব দরকার হয়ে পড়েছিল ওর কাছে। মানুষ মনে মনে সর্বক্ষণ যা চায় বা ভাবে তা হয়তো কখনো সখনো বাস্তবায়িতও হয়ে যায়, নইলে প্রায় 15-16 বছর ধরে যাতায়াত সঙ্গী প্রতিষ্ঠানে। আর তার ঠিক বিপরীতে, একেবারে সোজাসুজি বিপরীত নয়, খানিকটা হাঁটা পথের দূরত্বে রয়েছে লাইট সোর্সের অফিস, যে কোম্পানি রাজ্যের বিজলি বাতির অন্তত 25% হলেও সরবরাহ করে। সেই কোম্পানির অফিস না, সেভাবে কখনো মন দেয়নি ওই কাঁচ ঘেরা ঝলমল আলোকসজ্জায় সাজানো অফিসটার দিকে। আর এও কখনো মনে হয়নি একেবারে আচমকা গাড়ি পার্ক করে বেরোতে মুখোমুখি হয়ে যাবে ইন্দ্রর সঙ্গে, যে নাকি লাইট সোর্সের মার্কেটিং এক্সিকিউটিভ। প্রথমটা ইন্দ্র একেবারে অচেনাভাবেই পাশ কাটিয়ে চলে যাচ্ছিল ইন করা মেরুন রঙের শার্ট আর ব্লু জিন্সে, কিন্তু শাওলি হাতে আকাশ পাতাল পাওয়ার মতন যেন উল্লাসে চেঁচিয়ে বলল, ও মা, ইন্দ্র যে! তখন কি ভেবে সে ঘুরে দাঁড়ালো। শাওলি এগিয়ে গিয়ে বলল, হাই। জানি সেদিনের ইনসিডেন্টের পর আমার সঙ্গে কথা বলতে আপনার ঘেন্নাই করবে, খুবই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি যে বাবা ওভাবে রিয়্যাক্ট করবে। আমি আপনাকে পার্স থেকে মোবাইল বের করে শাওলি বলে, পেমেন্ট করে দিচ্ছি। ইন্দ্র একটা লম্বা শ্বাস ছেড়ে বলে, ওয়েট, আপনি তো এক নিঃশ্বাসে অনেক কথা বলে গেলেন, আমাকেও কিছু বলার অনুমতি দিন। ওহো, আই এম সো সরি, প্লিজ বলুন। প্রথমত, আমি মানুষসহ কোনো জীবজন্তুকেই ঘেন্না করি না। হ্যাঁ, করুণা অবশ্যই হয়। আপনার বাবা যা বলেছিলেন তার জবাবও আমি দিয়ে এসেছিলাম, তাই আমার আর সে বিষয়ে কোনো আক্ষেপ নেই। আর বাকি রইল টাকা। দেখুন না, আমি কারো কাছ থেকে অযাচিত নিই না, নিজের থেকে অহেতুক নষ্ট করতেও পছন্দ করি না। আমার বাইক রিপেয়ার হয়ে গেছে, ওইটুকু ক্ষমতা আমার আছে, কিন্তু আপনার থেকে টাকা নিয়ে আমি কোনোভাবেই আপনাকে বেকায়দায় ফেলতে পারি না, কারণ টাকা দেওয়ার ব্যাপারে আপনি যে খুব একটা স্বাবলম্বী তা আমার মনে হয় না। শেষের কথাটায় শাওনের বড় আঁতে লাগলো। হ্যাঁ, ও দুর্বল, চিরকাল দুর্বল, চাকরি করার মতো আত্মবিশ্বাস নেই, ভয় পায়, খালি মনে হয় ওর দ্বারা কিছু হবে না। কিছুদিন আগে ওর আঁকা ছবির একটা এক্সিবিশন হয়েছিল, যেখানে একটা আঁকাও কেউ কিনতে চাইল না। বাবা কাঁধ ঝাঁকিয়ে হেসেছিল বাড়ি ফিরে, বলেছিল,
তুই একটা জিনিস, নইলে একটা ছবি লোকে কিনলো না। মা দুঃখ করে বলেছিল। আহা, অমন করে কেন বলো, মেয়েটার কপাল মন্দ। তারপর আর এক্সিবিশন হ্যাপা নেওয়ার কথা ভাবলে বুকে প্যালপিটেশন হয়। আর গানও তাই, পরীক্ষা দেয়, ভালো নাম্বার আসে, কিন্তু কোনো সয়ে গেলেই সুর যায় কেটে। এমন মেয়ে কি সত্যি কারো পাওনা টাকা মেটাবার ক্ষমতা রাখে? মাথা নিচু করে দাঁড়িয়েছিল শাওলি। ইন্দ্রর বোধহয় খারাপ লাগলো ওর নিস্তেজ হয়ে আসা মুখটা দেখে। হেসে বলল, আচ্ছা, টাকার পরিবর্তে একটা ফরমাস করলে রাখতে পারবেন? চোখ তুলে চেয়ে শাওলি বলল, বলুন না, যদি রাখতে পারি। 1 কাপ কফি খাওয়ান বরং। এই 2 কদম গেলেই কয়েকটা রেস্তোরাঁ আছে। শাওলি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে বলে, ইউ ডোন্ট নিড টু চিয়ার মি আপ। আমি এভাবেই অভ্যস্ত, কিন্তু টাকাটা নিলে খুব রিলিফ ফিল করতাম। যে আমাকে অমন বিপদ থেকে বাঁচালো তার ক্ষতি করার মানসিকতা রাখি না আমি। এবার নতমুখে ইন্দ্র কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, দেন লেটস বি ফ্রেন্ড। একটা ফ্রেশ স্টার্ট হলে কি অসুবিধা? ওসব অ্যাক্সিডেন্ট, মোটর বাইক, টাকা, বাবা সব ভুলে যান। এখন নয় আমরা শুধু 2 পরিচিত, যাদের মধ্যে বন্ধুত্ব হওয়ার একটা প্রগাঢ় সম্ভাবনা দেখা যাচ্ছে। কি বলেন? শাওলি হেসে ফেলে। আর বন্ধুত্ব যে শুধু বন্ধুত্বেই থেমে থাকে না তা বুঝতেও পারে। ইন্দ্র ওর জীবনে আসা এমন একজন পজিটিভ মানুষ, যে জীবনের সমস্ত সম্ভাবনাগুলোকে বাস্তবায়িত করার পূর্ণ চেষ্টা করে। ও হাল ছাড়ার নয়, হাল ধরার মানুষ। শাওলি ইদানিং যেন একটা ভরসা পাচ্ছিল। ওর পিঠের সঙ্গে একটা দণ্ড বেঁধে কেউ যেন ওকে ওপরে ওঠার পথ সুগম করে দিয়েছে। যে আজ পর্যন্ত গানের অনুষ্ঠানে গান গাওয়ার কথা ভাবতে পারতো না, সে কলকাতার নামী অডিটোরিয়ামে গান পরিবেশন করলো, কারণ মঞ্চে ইন্দ্র থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। গান গাওয়ার আগে ইন্দ্রের বলা কথাগুলো কানে বাজতে থাকে, তুমি পারবে, তুমিই পারবে, তোমার মধ্যে যা আছে তা আর কারোর মধ্যে নেই। ফ্যাল ফ্যাল চোখে তখন শাওলি প্রশ্ন রেখেছে, কি আছে এমন? আমি যে ভীতু, আমার দ্বারা আজ পর্যন্ত কিছু হয়নি, এ তুমি জানো না ইন্দ্র? চোখে চোখ রেখে ইন্দ্র বলেছে, তোমার সরলতা তোমার মস্ত বড় অস্ত্র শাওলি। এ অস্ত্রে তুমি যাকে চাও হারাতে পারো, যা চাও পেতে পারো। তুমি বিরল, দুর্বল নও। নিজের বিরলতা সম্বন্ধে প্রথম অবগত শাওলি আত্মবিশ্বাসে গান গেয়েছে আর লুটে নিয়েছে অজস্র হাততালি। ইন্দ্র নিজের দায়িত্বে এক্সিবিশনের আয়োজন করেছে, ছবিও বিক্রি হয়েছে শাওলির। শাওলির টাকার প্রয়োজন নেই, বাবা যা সম্পত্তি করেছে তা ওর পক্ষে পর্যাপ্ত। কিছু বেশি বললেও ভুল হবে না, কিন্তু নিজের দক্ষতায় মানুষ যখন পরিচিতি পায় তখন পুষ্ট হয় আত্মবিশ্বাস, যা মানুষ হিসেবে বাঁচতে গেলে সবার আগে জরুরি। নিজেকে শাওলি একজন মানুষ হিসেবে পেয়েছে এতদিনে। শাওলি বাঁচছিল আনন্দে, উল্লাসে, আত্মবিশ্বাসে, দৃঢ়তায়। বাড়িতে মা জানতো ইন্দ্রর ব্যাপারটা, ওনার পছন্দ এ ছেলেকে। মনে মনে হয়তো ভেবেও রেখেছিলেন সেই হবে শাওলির ভবিষ্যতের সঙ্গী। শাওলির বাবা আপত্তি যদিও বা করেন, কিন্তু মেয়ের এই পরিবর্তন দেখে নিশ্চয়ই তিনিও মত বদলাবেন। যে মেয়েকে হাঁদা ভাবতেন নিজের মুখেই কদিন আগে ওর বুদ্ধির প্রশংসা করে বলেছেন। একেবারে ঠিক টাইমে টাকাটা তুলে নিয়েছে শাওলি, নইলে 20 লাখ টাকার লস হতো। এখন দেখছি শেয়ার মার্কেটে ওস্তাদ হয়ে গেছে। আমাকে বলে আমি প্রেশার চেক করাই, মেয়ে না বললে আমি তো স্পন্ডিলাইসিসের ওষুধ গিলেই যেতাম, তারপর হুট করে প্রেশার বেড়ে স্ট্রোক হয়ে পঙ্গু হয়ে থাকতাম। শাওলির ম্যাচুরিটির সঙ্গে বুদ্ধি খুলছে দেখছি। এমনকি উনি এও বলেছেন, ওর আর্টটা কিন্তু সবাই বুঝবে না, স্টাইলটা ক্লাসি। তাই বেশ উৎসাহে মা যখন বললেন, হ্যাঁ রে শাওলি, ইন্দ্র ওর বাড়িতে তোর কথা বলেছে। শাওলি যেন আকাশ থেকে পড়ল, বলল, ইন্দ্র ওর বাড়িতে আমার কথা? কেন? যা বাবা, তোদের ফিউচার প্ল্যান কি? হতবাক শাওলি বিড়বিড় করে, ফিউচার প্ল্যান? বিয়ে থার কথা কিছু? মার জোর দেয়। হাতের বইটা বন্ধ করে শাওলি এক অদ্ভুত ঘুরে চলে যায়। বিয়ে? হ্যাঁ, ও জানে ইন্দ্র ওর ভরসার জায়গা, ভালো লাগার জায়গা, ওর কাছের মানুষ, ওর ভালোবাসার মানুষ, ওর প্রেমিক। কিন্তু বিয়ে শুনেই কেমন ভয় হয় শাওলির। মনে পড়ে যায় বাবার দোদণ্ড প্রতাপ, সহজে কারো অস্তিত্ব খারিজ করে নিজের বিশালতার বিজ্ঞাপন। হঠাৎ করে নিজেকে ক্ষুদ্র
আর ওর সামনে এসে দাঁড়ানো ইন্দ্রকে বিরাট আকারে দেখতে পায় শাওলি। সম্পর্ক, অধিকার, শাসন, নিয়ন্ত্রণ, এভাবে কি ওরা যাবে তখনও? ইন্দ্রকে জিজ্ঞেস করেছিল শাওলি, জানতে চেয়েছিল সম্পর্কে নিজের গুরুত্ব জাহির করার জন্য অপরকে ছোট করে দেখানো কি রীতি? ইন্দ্র বলেছিল, একজনকে যখন নিয়ন্ত্রণ করার চিন্তা থাকে তখন এরকম বিহেভিয়ারাল প্যাটার্ন দেখা যায়। তুমি যদি তোমার স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে চাও তখনও কি এই পন্থাই নেবে, না তাকে তার স্বাধীনতার সম্মান দিয়ে তার সিদ্ধান্তকে মেনে নেবে? উত্তরটা হতাশাজনক ছিল। ইন্দ্র বলল, সে আমার নিয়ন্ত্রণেই থাকবে, কারণ নিজের চাইতে তার আমার বুদ্ধিতে ভরসা বেশি। খোঁচা খেল শাওলি। ও জানে ভবিষ্যৎ স্ত্রী বলতে ও ওকেই বোঝাতে চাইছে। আর বুদ্ধি বরাবর শাওলির কম তা বাবাও বলে এসেছে, আর শাওলি নিজেও তা ইন্দ্রকে জানিয়েছে। আজ ইন্দ্র মুখে শাওলির সমর্থনে কথা বললেও মনে মনে সে জানে শাওলি বোকা, আর ওকে নিয়ন্ত্রণ করার জন্য এক্সট্রা এফোর্ট দিতে হবে না। অর্থাৎ পরোক্ষভাবে সেও শাওলির বাবার মতোই ভাবে। নাকি শাওলির লালন পালন দেখে ও এমন ভাবনাকে প্রশ্রয় দিতে শুরু করলো? শাওলি নিজেকে বিরল পেলেও ইন্দ্রের মধ্যে সেই বিরলতা খুঁজে পাচ্ছিল না। শাওলির ভয় হলো, অনেক কষ্টে একটা প্রেমিক পেয়েছিল যে শাসক বা নিয়ন্ত্রক নয়, কেবলই প্রেমিক। শাওলি কিছুতেই হারাতে রাজি নয় তার একমাত্র প্রেমিক, একমাত্র আশ্রয়স্থল যেখানে যুদ্ধের হারের পরও আবার আর একটা যুদ্ধের প্রেরণা পাওয়া যায়। অনেকবার হেরে জিততে শিখেছে শাওলি। শাওলি আবার হারতে চায় না। শাওলি আলগা সম্বন্ধ চায়, কিন্তু দাসত্বের বন্ধন আর নয়। তাই মায়ের প্রস্তাবে সংশোধন এনে শাওলি বলে, আমার একটা প্রেমিক থাকতে দাও, যাকে কাছে এনে আমি হারিয়ে ফেলতে চাই না। মা কতটা বুঝতে পারলেন তা বোঝা গেল না, কিন্তু জানলার সামনে দাঁড়িয়ে সামনের বাড়ির ছাদের কার্নিশে বসা পায়রা যুগলের দিকে তাকিয়ে থাকতে থাকতে শাওলির মনে হচ্ছিল, এই ক্ষণস্থায়ী দুনিয়ায় নাই রইল একজন স্থায়ী আপন, যে কাছে না থেকেও পরম আনন্দে অথবা চরম দুঃখে অন্তত কল্পনায় থাকবে শুধু ওর জন্যই, ওর স্বার্থহীনভাবে ওর। জানলা বন্ধ করার জন্য পাল্লা টানলে সে শব্দে যুগল পায়রার একটা উড়ে গেল। আকাশে ডানা ঝাপটে উড়ে যাওয়া পায়রার দিকে শাওলি চেয়ে থাকে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।